ব্যথা হয় বা বিভিন্ন রিউমাটিজম থেকে যে সকল ব্যথা হয়, আর্থ্রাইটিস থেকে যে সকল ব্যথা হয়, আপনার অস্টিও আর্থ্রাইটিস বলেন, হাঁটু ব্যথা, তো এগুলো থেকে যদি এক হচ্ছে ডায়াগনোসিস সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সে পঙ্গুত্ব বরণ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যদি সঠিক চিকিৎসা না হয়, এখানে সঠিক চিকিৎসা বলতে হচ্ছে আমাদের দেশে দেখবেন যে ব্যথা হলে বা এই কোমর ব্যথা বা ঘাড় ব্যথা বা যে কোনো ব্যথার চিকিৎসা রোগীদের ফার্স্ট প্রায়োরিটি যে তারা মেডিসিন খেয়ে বা ব্যথার ওষুধ খেয়ে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু জিনিসটা যে আসলে তা না। কারণ ব্যথার ওষুধ তাকে হয়তো সাময়িক ব্যথার আরাম দিতে পারে, কিন্তু তার যে বাত ব্যথা বা বিভিন্ন যেটা আমরা হয়তো ডিটেলস আলোচনায় যাব, যে যেই কারণে তার এই বাত ব্যথা হয়ে থাকে তা থেকে যে একটা ডিসেবিলিটি হতে পারে বা পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গুত্ব বরণ করতে পারে, সেদিকে কিন্তু মানুষের নজরটা ওইভাবে নাই। এবং সেই জন্য যে একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা ট্রিটমেন্ট দরকার, এই জিনিসগুলো মানুষের মাথায় ওইভাবে আসে না। সবাই আমাদের কাছে, যেমন আমার কাছে এসে বলে স্যার হয়তো 10 বছর ধরে সে ব্যথা ভুগছে, এখনো আমার কাছে এসে বলে যে স্যার আপাতত কিছু ওষুধ লিখে দেন, আপাতত ওষুধ দিয়ে ব্যথাটা কমিয়ে দেন। কিন্তু বেসিক্যালি আসলে আমরা সেদিকে যোগ দেই না, বিকজ অ্যাজ এ স্পেশালিস্ট আমাদের মূল টার্গেটই হচ্ছে একটা মানুষকে কর্মক্ষম রাখা। সেই জন্য তার জীবনে বা তার পেশাগত কাজে বা পারিবারিক কাজে হোক, এভরিহোয়ার সেই জন্য নিজের কাজ নিজে করতে পারে, সেই জন্য নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকতে পারে, অন্যের উপরে ডিপেন্ডেন্সি গ্রো না করে। তো এই জিনিসগুলো আমাদের মূল টার্গেট। শুধু কেবল ব্যথা কমিয়ে দেওয়া বা ব্যথা কমালেই সে ভালো হয়ে যাবে তা না। আমরা যদি বাত ব্যথা রোগীগুলো আপনি রিসার্চ দেখেন বা ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো যদি দেখেন, যেমন কারো যদি বাত ব্যথা হয় দেখবেন সে যত চলাফেরা করে ব্যথাটা আরও বেড়ে যায়, এবং চলাফেরা ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়, সে চলাফেরা করতে চায় না। বেশিরভাগ রোগী যখন সে শুয়ে থাকে বা আরামে থাকে বা বসে থাকে তখন তার ব্যথা আর কিন্তু হয় না। তো আমরা যদি তাকে শোয়া রাখি তাহলে তার ব্যথা নেই। তো ব্যথার চিকিৎসা দিয়ে তো আসলে কোনো লাভ নেই। তাকে করতে হবে যেন সে হাঁটতে পারে, সে যেন তার নিজের কাজ করতে পারে, সে যেন অ্যাক্টিভ জীবনযাপন করতে পারে, সে যেন ধর্মীয় কাজগুলো ঠিকমতো করতে পারে। সেজন্য বোধহয় রিহ্যাবিলিটেশন টার্মটা আসে বা পুনর্বাসন। এবং পুনর্বাসনের উপরে এখন সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও জোর দিচ্ছে, কারণ হচ্ছে বিভিন্ন প্রকার নন কমিউনিকেবল রোগ বেরিয়ে চলছে এবং মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়া, পেশাগত হ্যাজার্ড, এবং সারা বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বিভিন্ন যুদ্ধ ব্যাধি আছে এবং ওইসব জায়গায় কিন্তু প্রচুর ইনজুরি হয়। এবং এখন যে সকল ইনজুরিগুলো হয় আগের ইনজুরি থেকে এখন আরও বেশি আপনার হয়, যেটা হচ্ছে বিভিন্ন ইম্পেয়ারমেন্ট বা ডিসেবিলিটি বা হ্যান্ডিক্যাপ, এই সংখ্যাটাই বেড়েই চলছে। যে সকল রোড অ্যাক্সিডেন্ট বলেন, বিভিন্ন আপনার মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে কিন্তু প্রচুর যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। ওখানে প্রতিদিন কিন্তু বোম ব্লাস্ট হচ্ছে, বিভিন্ন আপনার এই যে আইএস এর হামলায় বা বিভিন্ন সন্ত্রাসী হামলায় মানুষ কিন্তু যারা মারা যাচ্ছে তো মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকে তারা কিন্তু এক প্রকার ডিসেবিলিটি হয়ে থাকে বা পঙ্গুত্ব বরণ করে থাকে। তো এইগুলো কিন্তু বেড়ে চলছে। আর পাশাপাশি গড় আয়ু বৃদ্ধি হওয়ার কারণে আমাদের কিন্তু এখন দেখা যায় যে শারীরিক যে টিস্যুর শক্তি ক্রমান্বতির হার, আপনার যেমন মানুষ বৃদ্ধ হচ্ছে, পাশাপাশি তার হাড় ও জোড়া ক্ষয় হইতেছে, মাসেলসের পাওয়ার কমে যাচ্ছে, নার্ভাস সিস্টেম অকেজ হচ্ছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম সমস্যা হচ্ছে। তো এই সকল কারণে দেখা যায় সে মানুষ এক পর্যায়ে কিন্তু ডিসেবিলিটি হয়ে যেতে পারে বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। কোমর ব্যথা আমি প্রায় রোগী পেয়ে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে তার ফুট ড্রপ, পায়ের পাতা সে উঠাতে পারে না। তো যখন একটা পায়ের পাতা উঠাতে পারে না তখন গেইট যে সাইকেল থাকে, আমরা গেইট সাইকেলকে 3টা ভাগে ভাগ করে থাকি, যেমন আপনার হিল স্ট্রাইক, সুইং ফেজ এবং টো অফ। তো এই প্রসেসটা কিন্তু সে আর ঠিকমতো করতে পারে না, তখন দেখা যায় সে কিন্তু আপনার এক প্রকারের ডিসেবল। এবং এই লোক দিয়ে সে হয়তো যে পেশাগত যদি সাজে সে ফুটবল প্লেয়ার হয় তাহলে কিন্তু আর সে খেলাধুলা করতে পারবে না। তো সামান্য একটা আপনার এই যে কোমর ব্যথা থেকে কিন্তু যে কোনো লোক ডিসেবল হয়ে যেতে পারে বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। পাশাপাশি আপনার বয়সজনিত বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে, চলাফেরা থেকে কারণে দেখা যায় ব্যথা বেদনা হলে মানুষ সাধারণত আমরা কি করি, বেশিরভাগ মানুষই চেয়ারে বসে নামাজ পড়ার চেষ্টা করে বা নিচে না বসা বা সিঁড়ি না বাওয়া, এগুলো একটা সামাজিক ধারণা আছে যে এগুলো বন্ধ করে দিতে হবে বা মুভমেন্ট কমিয়ে দেওয়া। কিন্তু আপনার বিভিন্ন লেখা এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুনি যে আপনি বলে থাকেন চেয়ারে বসে নামাজ না পড়তে দীর্ঘদিন। অবশ্যই আমাদের মূল টার্গেটই হচ্ছে মানুষকে অ্যাক্টিভ রাখা। কারণ হচ্ছে আপনি যদি যখন হাঁটু চেয়ারে বসে নামাজ পড়বে তখন কিন্তু হাঁটুর মুভমেন্ট নাই বললেই চলে। হাঁটুর তেমন কোনো মুভমেন্ট হয় না, ইভেন কি লোয়ার এক্সট্রিমিটি
পায়ের তেমন কোনো মানে নিচের থেকে তেমন কোনো মুভমেন্ট হয় না, হয়তো হিপে কিছুটা মুভমেন্ট হয় সামনে যখন সেই ইশারা নামাজে যায়। এই যে মুভমেন্ট না হতে হতে আপনি দেখেন হাঁটু ব্যথা রোগী বেশিরভাগ আমরা যে রোগীগুলো পেয়ে থাকি ডিফারেন্ট টাইপ অফ আর্থ্রাইটিস, এর ভিতরে কমন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। তো অস্টিও আর্থ্রাইটিসের প্রথমত যেটা হয় আপনার জোড়ার ভিতরে যে হাঁটু তো লার্জ সাইনিভিয়াল জয়েন্টের ভিতরে আপনার বিভিন্ন ইনফ্লামেশন হতে থাকে। ইনফ্লামেশন হতে হতে দেখা যায় যে ওখানে কার্টিলেজ ইরোশন হয়, তারপরে অস্টিওফাইট তৈরি হয়। এখন ওই জায়গায় যদি আপনি মুভমেন্ট আরো কমিয়ে দেন তাহলে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশনটা কমে যাবে। এবং এই জোড়ার চারপাশে যে মাসেলস আছে, সফট টিস্যু আছে, ভিতরে ক্যাপসুল, লিগামেন্ট এবং উপরে যে কোয়াড্রিসেপস মাসেলস, পিছনে হ্যামস্ট্রিং, এই সকল মাসেলগুলো আস্তে আস্তে কিন্তু শর্ট হয়ে যাবে। কারণ হচ্ছে মাসেলসকেও আপনার কাজ করতে দিতে হবে, ডিজিউজ অ্যাট্রফি হয়ে যায় মাসেল। হ্যাঁ সেটা হবে, এরা অবশ্যই শুকিয়ে যেতে পারে। অনেক সময় আমরা রোগী পেয়ে থাকি যে হাঁটুটা ফুলে আছে, আপনার যে উরু বা থাই আমরা যেটা বলে থাকি ওটা শুকিয়ে আছে, একটা পা ভালো আর একটা শুকানো। তো দিস ইজ ওয়ান টাইপ অফ ডিসেবিলিটি। তো আমি এই জন্যই আমরা কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে না করি, কারণ আমাদের সুদূর চিন্তা করতে হবে। কারণ হচ্ছে এই আমাদের মূল টার্গেটই হচ্ছে প্রত্যেকটা রুগীকে, তার যেই রোগী হোক না কেন, সেই রোগটা মিনিমাইজ করে অ্যাক্টিভ লাইফে তাকে দেওয়া, যেন সে তার অবস্থান থেকে সে তার নিজের ব্যক্তিগত কাজ করতে পারে। অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এ যা যা আছে, সকালে ঘুম থেকে উঠে তার টুথব্রাশ করা, টয়লেটিং করা, জামা কাপড় পরা বা গোছল করা হতে শুরু করে, এই প্রত্যেকটা জিনিসের যেন সে কার উপরে ডিপেন্ডেন্সি না গ্রো করে। এটি হচ্ছে আমাদের মূল রিহ্যাবিলিটেশনের টার্গেট। এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসার দিকে কিন্তু মানুষকে এখন ঝুঁকতে হবে, এই গতানুগতিক চিকিৎসা থেকে বের হয়ে আসতে হবে। কারণ গতানুগতিক চিকিৎসা যে কোনো জায়গায় গেলে করা যাবে এবং এতে আপনার হ্যাজার্ড তৈরি হবে, কিন্তু মানুষ জানবে না যে সে আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করছে। আপনি যে কারণগুলো বললেন বাত ব্যথার, সেগুলো আস্তে আস্তে আসলে যদি সময় মতো চিকিৎসা না হয় একটা পঙ্গুত্বের পর্যায়ে চলে যাচ্ছে। তো একটা প্রাথমিক পর্যায়ে যদি এটাকে ডায়াগনোসিস করা যায় বা রোগটাকে নির্ণয় করা যায়, তো আমার মনে হয় কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করবে না। সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন যে কোন কোন পরীক্ষা নিরীক্ষা বা কোন কোন ইনভেস্টিগেশন করা যায় ডায়াগনোসিস করার জন্য? আপনাকে ধন্যবাদ। আসলে এটা বাংলাদেশে একটা প্রবলেম, আমরা প্রায় রোগীদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমরা ইনভেস্টিগেশনের ব্যাপারটা আসে, রোগীদের ধারণা যে অনেক সময় ডাক্তাররা অনেক ইনভেস্টিগেশন দেয়, আসলে তা না। একজন ডাক্তার যখন সে পড়ালেখা করে আসে, সে তার মূল কাজ হচ্ছে রোগীকে ডায়াগনোসিস করা, যে সে কেন ব্যথা আক্রান্ত বা সে কেন পঙ্গুত্ব বরণ করলো। সেটা অনেক কারণে পঙ্গুত্ব হতে পারে, নট অনলি যে আপনার এই যে বাত ব্যথা এইসব আর্থ্রাইটিস থেকে হবে, পঙ্গুত্ব নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার থেকে হতে পারে, প্যারালাইসিস থেকে হতে পারে, মানে স্ট্রোক থেকে হতে পারে, বাচ্চাদের সেরিব্রাল পলসি, অন্য বিভিন্ন কারণে পঙ্গুত্ব হতে পারে, আঘাত পেয়ে হতে পারে। তো সেটা হচ্ছে আমরা রোগীর হিস্টোরি নেওয়া বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি। যদি রোগী নিয়ে আসে যে আমি আঘাত পেয়ে হয়েছে বা সেই স্ট্রোক করেছে, আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্পেসিফিক ডায়াগনোসিস করার দরকার হয়, যে তার কোন কোন লেভেলে এটা হয়েছে বা কোন কোন সমস্যার কারণে বা কোন কোন আর্থ্রাইটিসে সে ভুগছে। মানে তার ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে। যদি আপনি ডায়াগনোসিস কনফার্ম না করেন, আপনি অন্ধকারে ট্রিটমেন্ট দিতে হবে। আর সিমটোমেটিক চিকিৎসার জন্য তো ডাক্তার ছাড়া অনেক সময় রোগীরা নিজেরই চিকিৎসা নিয়ে নেয়। কারো জ্বর হলে কিন্তু সে প্যারাসিটামল এমনি কিনে খায় দোকান থেকে, কিন্তু সেটা কি ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়া না বা ফাইলেরিয়া বা অন্য কোনো জ্বর, যেটা হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও বিভিন্ন আমাদের ছোঁয়াচে রোগও থাকতে পারে। তো সেই জন্যই তো সে ডাক্তারের কাছে যাবে। তো ডাক্তার তাকে ডায়াগনোসিস করে দিবে যে হ্যাঁ আপনার ডেঙ্গু জ্বর। তো ডেঙ্গু জ্বরে আপনি শুধু প্যারাসিটামল খালে তো সে ভালো হবে না, তাকে প্রয়োজনে প্লাটেলেট দিতে হবে বা অন্যান্য যে মেডিকেল ট্রিটমেন্ট আছে এগুলো করতে হবে। তদ্রূপ আমাদের ক্ষেত্রেও যে আমরা যে বাত ব্যথা রোগীদের দেখে থাকি, তাকে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, তার প্রগনোসিস অফ ডিজিজ কি, তাকে তো রোগীকে আগেই জানিয়ে দিতে হবে। এটা যে একটা আপনার জেনেটিক্যাল ডিজিজ, সেটা তাকে আইডিয়া দেওয়া, তাকে কাউন্সিলিং করানো, এতে রোগী কিন্তু নিজের থেকেই অনেকাংশে সে সুস্থ থাকতে পারে এবং সে চেয়ে কিন্তু তখন আর ব্যথার ওষুধ খাওয়ার চেষ্টা করবে না। বিকজ আমি অ্যাজ এ ডক্টর, আমি তার এখানে একজন শিক্ষকের ভূমিকা পালন করব, যে তাকে শিখিয়ে দেওয়া বা তার ডায়াগনোসিসটা কনফার্ম করে তাকে তার রোগ সম্পর্কে বুঝিয়ে দেওয়া। বুঝিয়ে দিলে সে কিন্তু নিজের থেকে কিন্তু অনেকাংশে নিজেকে ম্যানেজ করতে পারবে এবং সে ভালো থাকতে পারবে। এই জন্য ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা বাত ব্যথা এই সকল এই যে আর্থ্রাইটিস বা এই রোগের চিকিৎসার জন্য এখন বাংলাদেশ তো ডায়াগনোসিসে আমি মনে করি যে দক্ষিণ এশিয়ার অন্য দেশের চেয়ে অনেক এগিয়ে আছে। কারণ আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট হাসপাতাল বলেন, প্রাইভেট প্রত্যেকটা বিশেষায়িত হাসপাতাল, স্পেশালাইজড হাসপাতালগুলোতে অল টাইপ অফ আপনার ডায়াগনস্টিক টুলস আছে। আপনার প্যাথোলজি বলেন, ল্যাবরেটরি হতে শুরু করে
অন্যান্য রেডিওলজি, ইমেজিং যত ডায়াগনোসিস প্রসিডিউর লাগে এটা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় কিন্তু এখন অ্যাভেলেবেল। ইভেন কি একেবারে আপনার জেলা লেভেলগুলোতেও কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে আছে। আর এই সকল বাত ব্যথা রোগীদের আমাদের যেমন বিভিন্ন ব্লাড টেস্ট করতে হতে পারে, সেরোলজিক্যাল টেস্ট, যে কোনো আর্থ্রাইটিস রোগী কনফার্ম করার জন্য কোনো ইমেজিং টেস্ট লাগতে পারে, যেমন এক্স-রে করতে হতে পারে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো প্রায় আমাদের প্রয়োজনে করতে হতে পারে। যেমন স্পেশালি আমি আমার প্র্যাকটিসে ডিপিআরসিতে যে রোগী বেশি পেয়ে থাকি, যেমন আমরা এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেশি পেয়ে থাকি। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমাদের সেক্ষেত্রে ভিটামিন ডি ব্লাড টেস্টের মাধ্যমে সেটা লেভেলটা দেখে নেওয়াটাই বেটার। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজনে ডি এর লেভেল দেখে নিতে হতে পারে। তো এই সকল টেস্ট কিন্তু রিলেটেড টেস্ট, এবং এইগুলা করার মাধ্যমে কিন্তু একটা রোগী কনফার্ম করা যায় যে হ্যাঁ উনি এই সমস্যা ভুগছে এবং রোগের ভবিষ্যৎ কি হতে পারে এবং কি কি আধুনিক চিকিৎসা দেওয়া যেতে পারে তার জন্য। তো এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন খুবই ইম্পর্টেন্ট। জি, ইনভেস্টিগেশনসের পরেই যেটা আসে চিকিৎসা। তো বাত ব্যথা রোগীগুলো যাতে পরবর্তীতে পঙ্গুত্ব বরণ না করে সেজন্য আমি জানি যে ডিপিআরসিতে আপনারা সর্বাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করে থাকেন। তো আপনার কাছে জানতে চাইবো যে চিকিৎসা পদ্ধতিটা আসলে আপনি কীরকম উন্নত বিশ্বের সাথে তুলনা করে যদি বলেন। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা ডিপিআরসি যে রিহ্যাবিলিটেশন হসপিটাল, এখানে আমরা বেসিক্যালি বিভিন্ন ব্যথাজনিত সমস্যা, বিভিন্ন প্যারালাইসিস, এই সকল রোগীর আমরা ট্রিটমেন্ট করে থাকি। স্পেশালি অন্য জেনারেল ট্রিটমেন্টও হয়, তো আমাদের মূল মোটো হচ্ছে রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা কাজ করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা যে রোগীগুলো বেশি বাংলাদেশে পেয়ে থাকি এখন, একটা হচ্ছে বেসিক কিছু রোগী আছে যেমন কোমর ব্যথা, এবং আপনি জানেন যে কোমর ব্যথার কমন হচ্ছে পিএলআইডি, এখন ইয়াং রোগী আমরা পেয়ে থাকি। পাশাপাশি আমাদের এইজিং পিপল যারা আছে, যারা বয়স্ক সিনিয়র সিটিজেন, তাদের কিন্তু বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা, ডায়াবেটিক ইনডিউস নিউরোপ্যাথি বা পলিনিউরোপ্যাথি, এই সকল রোগীগুলো আমরা বেশি আমাদের রিহ্যাবিলিটেশনে কাজ করতে হয়। আর পাশাপাশি যেটা হচ্ছে স্ট্রোক বেড়েই চলছে, মানে স্ট্রোক জনিত প্যারালাইসিস, যেটা বেশিরভাগ হচ্ছে হেমিপ্লেজিয়া, এই রোগীও কিন্তু বাংলাদেশে প্রচুর, এবং আমাদের অনেক সময় আমাদের যারা বাইরে থাকে তারাও কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসে। তো এই সব রোগীদেরই আপনার বিভিন্ন রিহ্যাবিলিটেশন আমাদের ট্রিটমেন্টে যেতে হয়, যেটা আমরা ডিপিআরসিতে করে থাকি। জি, এই প্রসঙ্গে ফিরে আসবে, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মুরাদ রাজবাড়ী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম মুরাদ সাহেব, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। হ্যাঁ, আমার সঙ্গে আমি যে নামাজ পড়তে গেলে বসলে আমার ডান পাশে পায়ে নামাজ পড়ে ওঠার পরে ব্যথা, মানে এই পিছন সাইডে ব্যথা অনুভব করি। আপনার বয়স কত? আমার বয়স 40। যে আপনার ট্রিটমেন্টে যেতে হবে, তবে আপনি গরম শেক দিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে দিতে পারেন। ব্যথানাশক কোনো মলম বাজার থেকে কিনে, দোকান থেকে কিনেও ব্যবহার করে দেখতে পারেন। আর কিছু স্ট্রেসিং আছে, যেমন একটা উঁচু টুলে পাটা উপরে উঠে একটু নিচে চাপ দেওয়া হাঁটুর, এগুলো ইন্টারনেটে এখন অনেক স্ট্রেসিং এক্সারসাইজ পাওয়া যায়, এগুলো করে আপনি দেখতে পারেন। না হলে অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন এটা ডায়াগনোসিস করে ফেলতে হবে যে কেন এই সমস্যাটা হচ্ছে। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রামপুরা থেকে আসমা বলছিলাম। জি আসমা, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। জি, আমার হাঁটুতে সমস্যা, আর হলো হাতের মনে হয় হাতের একদম গোড়ার দিকে সমস্যা। যেমন আমি ধরেন একটা কাপড় কাচতে গেলে, খুব ছোট্ট বাচ্চা একটা কাপড়ও যদি কাচি, দেখা যায় আমার খুব হাত ব্যথা করছে। রিক্সায় উঠতে গেলে হাঁটুতে আমি খুব ইয়ে হয়, সিঁড়িতে উঠা নামা দুটার বেলায় আমার হাঁটুতে খুব সমস্যা হয়। হ্যাঁ, আমি আপনার বয়স কত? আপনার বয়স 41 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, আপনার হাতের ব্যথা বলতে কি শোল্ডার বুঝিয়েছেন, কাঁধে? এখানে কাঁধের দিকেই হয়, কিন্তু ধরেন আমি একটু ধরেন একটু রান্না করতে গেলাম, তখন একটু নাড়াচাড়া হলো, বা দেখা গেল আমি ওই যে বললাম যে ছোট একটা কাপড়ও যদি আমি কাচতে যাই, বা দুইটা রুটি বানানোর জন্য যদি আমি একটু কাই করতে যাই, দেখা যায় আমার হাত খুব ব্যথা করছে। তখন মাঝে মধ্যে দেখা যায় ব্যথাটা অতিরিক্ত হলে আমি একটু মুভ লাগাই, বা ওই যে ব্যথানাশক ওষুধ খাই। আর ওই যে বললাম যে রিক্সায় উঠতে গেলে যে হাঁটুতে যে চাপ পড়ে, সেটুকু আমার খুব কষ্ট হয়। নামাজ পড়তে ওঠা নামা, সেগুলো তো সমস্যা হয়। তারপরে নিচে বসতে গেলে সমস্যা হয় হাঁটুতে। আপনার হাঁটুতে কি ফুলে যায় ব্যথার পাশাপাশি? না না না, ফুলে না। আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে? জি না, জি না। আমি 41 ইয়ার্স, আর আমার ওজন হচ্ছে 70-72 এরকম আর কি হয় ওজনটা আমার। লম্বা আমি 5 ফিট। আচ্ছা, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক, ধন্যবাদ ফোন করার জন্য।
আসলে ওনার যে সমস্যাটা দুটো, একটা হচ্ছে ওনার অস্টিওআর্থ্রাইটিস আছে, বুঝেই যাচ্ছে হাঁটুতে, যেগুলো যার কারণে উনি রিক্সা বা কিছু উঁচু জিনিসে উঠতে গেলে হাঁটুতে ব্যথা হয়। আরেকটা হচ্ছে ওনার শোল্ডারে পেইন। তো শোল্ডার পেইন আমরা অনেক কারণে হতে পারে, যেমন অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস আমরা প্রায় রোগীদের পেয়ে থাকি। আর এখানে শোল্ডার নিয়ে আসলে ডায়াগনোসিসটা একেবারে এখন বলে দেওয়া খুব টাফ, কারণ শোল্ডারে অনেক স্ট্রাকচার আছে, যেমন আপনার এখানে বিভিন্ন মাসেলস আছে, যেমন ইনফ্রাস্পাইনেটাস আছে, সুপ্রাস্পাইনেটাস মাসেলস আছে, ডেলটয়েড মাসেলস আছে। প্রত্যেকটা মাসেলসের ইটসেলফ বিভিন্ন ইনজুরি থেকে ব্যথা হতে পারে এবং রোগীর এক একটা আমরা স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারি। যেমন সুপ্রাস্পাইনেটাস যে মাসেলস, সে মানে আপনার অ্যাবডাকশন যদি 15 ডিগ্রি পর্যন্ত সে করতে যায় তখন তার ব্যথাটা হবে, বাট 15 ডিগ্রির উপরে যখন সে উঠাবে তখন আর ব্যথা থাকবে না, তখন আবার ডেলটয়েড ইনভলভমেন্ট আসে। তো এগুলো আসলে একজন স্পেশালিস্ট ছাড়া বোঝা খুব টাফ। আবার অনেক কারণে শোল্ডারে ব্যথা হতে পারে, যেমন ইতিপূর্বে বলেছিলাম যে বার্সাইটিস, তা থেকে হতে পারে, অথবা আর্থ্রাইটিস কিন্তু শোল্ডারে হতে পারে। যেহেতু ওনার ডায়াবেটিস নাই, সম্ভবত এইজিং প্রসেসজনিত কোনো সমস্যা হতে পারে, যে বয়সজনিত বিভিন্ন, এবং আমার কাছে মনে হয় প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস এসে ভুগছে। তো দর্শক, আপনার হাঁটুর এক্সরে করলে এগুলা ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাবে। সম্ভবত হাঁটুতে হাড় ক্ষয় আছে, এবং শোল্ডারে যে ব্যথার কথা বলছেন এটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হতে পারে। তো এই জন্য আপনার প্রথমত যেটা দরকার, একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে আপনাকে ডায়াগনোসিস করা, যে আপনি আসলে কী কী সমস্যায় ভুগছেন। এবং আমার কাছে মনে হচ্ছে আপনার সমস্যাটা একেবারেই প্রাথমিক, মাত্র তৈরি হচ্ছে, যত দিন যাবে এটা আরও বেড়ে যেতে পারে। তো আপনি শুরুতেই একজন স্পেশালিস্টের শরণাপন্নে ডায়াগনোসিস করে ফেলেন, দেন আপনার চিকিৎসার অত্যাধুনিক বিভিন্ন ট্রিটমেন্ট আছে এবং নিরাপদ চিকিৎসা আপনি পেতে পারেন। তো আপাতত আপনি গরম সেক দিয়ে দেখতে পারেন কিছুদিন। আর হাতের যেই সকল কাজগুলো করলে বেড়ে যায়, এই কাজগুলো একটু কিছুদিন অ্যাভয়েড করেন, গরম সেক দেন, ব্যথানাশক যে মলম দিচ্ছেন দিতে পারেন। আর হাঁটুর ক্ষেত্রে অবশ্যই স্বাভাবিক জীবনযাপন করবেন, এবং অবশ্যই উঠবস করে নামাজ পড়তে হবে, স্বাভাবিক জীবনযাপন করতে হবে। যদি বেশি ব্যথা বেড়ে যায়, আপনার স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে ট্রিটমেন্টে যান। জি, আরেকজন দর্শক আছেন লাইনে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আর আমি জুবাইর বলছিলাম বামনবাড়িয়া থেকে। জি জুবাইর সাহেব, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। জি জুবাইর সাহেব, আমি শুনতে পাচ্ছি। আমার কোমর থেকে পায়ে ব্যথা আসে আজ থেকে 1.5 বছর ধরে। কোমর থেকে পায়ে ব্যথা আসে। ব্যথা আমি অধ্যাপক জাকির হোসেন ইসলাম কোনো ডাক্তারের নাম উল্লেখ না করে আপনার সমস্যাটি বলুন দর্শক। আমার ওই ওষুধ খাচ্ছি প্রায় 1 বছর ওষুধ খাচ্ছি, ব্যথা কমে নাই। ব্যায়াম করলে, একটু থেরাপি দিলে একটু ব্যথাটা কমে, গরম সেক দিলে একটু ব্যথা কমে, তারপর আর আবার যে ব্যথা হয় চলে যায়। আবার একটু আমি হাঁটু একটু দাঁড়াইলে 5 মিনিট দাঁড়াইতে থাকতে পারি না, 5 মিনিট দাঁড়াইলে আমার পায়ে ব্যথা আসে। আচ্ছা, আপনি কি এমআরআই করিয়েছেন কোমরের? জি। এমআরআই বা কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? হ্যাঁ জি, এমআরআই করেছি, এটা ইবলিসরা থেকে। জি, ডাক্তার সাহেব কি বলেছে আপনার কোমরে কি সমস্যা? কোমরে রোগ নাকি হাড়ের চাপ খেয়েছে। আপনার বয়স কত বললেন? 32। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? 32। আপনার পেশা কি দর্শক, আপনি কি করেন? আমি ট্রান্সপোর্টের ব্যবসা করি। আচ্ছা, এখন আমাদের কাছে কি জানতে চাচ্ছেন? ফুড ইনপুটের ব্যবসা করি। জি, আমাদের কাছে আপনার কি জানার আছে দর্শক? আমাদের আছে স্যার, আমি অনেকদিন ওষুধ খাচ্ছি, আমার ব্যথা কমতেছে না। পায়ের ব্যথা, কোমর থেকে পায়ে ব্যথা আছে, গোড়ালি বাম পায়ে, এবং থেরাপি দিচ্ছি, এবং অনেক কিছু দিচ্ছি স্যার, অনেক কিছু কমে না স্যার। এটা অনেক ব্যথার জন্য কি করবেন জানতে চাচ্ছেন? তাই ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাটা, ওনার ক্লিয়ার ডায়াগনোসিস যে ওনার পিএলআইডি বা স্লিপ ডিস্ক যাই বলি না কেন, ওনার এই সমস্যাটা হয়েছে। এটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি, বা ট্রিটমেন্ট বিভিন্ন রকম আছে, যেমন থেরাপি উনিও দিয়েছে, হয়তো কিছুদিন ভালো হয়েছে, আবার খারাপ হয়ে গেছে। আসলে এই ট্রিটমেন্টে আপনার বেসিক্যালি ট্রিটমেন্ট দুটো, একটা হচ্ছে থেরাপি ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সার্জারি। তো সার্জারি যদি প্রয়োজন হয়, খুব বেশি খারাপ হয়ে যায়, অবশ্যই সার্জারিতে যেতে হবে, কিন্তু আগে থেরাপিতে যেতে হবে। তো উনি যেভাবে থেরাপি দিয়েছে বা কোথায় দিয়েছে আই ডোন্ট নো, এখানে কিছু ডাউট আছে। যে আমরা থেরাপি চিকিৎসার কথা বলি, এবং অনেক ক্ষেত্রেই থেরাপি চিকিৎসা একমাত্র ট্রিটমেন্ট, কিন্তু দেখা যায় যে যেখানে চিকিৎসা দিচ্ছে সেখানে আদৌ থেরাপি দিচ্ছে না বা অন্য কিছু করছে, এটা তো রুগীরা জানে না, দে আর লেম্যান। এমনকি অন্য ডাক্তাররাও কিন্তু ফিজিওথেরাপি সম্পর্কে কোনো আইডিয়া নাই, ওইভাবে ডিটেলস ধারণা নাই।
প্রত্যেকটা সাবজেক্টে সুপার স্পেশালাইজেশন এখন আলাদা আলাদা আপনার ট্রিটমেন্ট প্রসিডিউর। তো আমার মনে হয় আপনার এই যে সমস্যাটা, এইটার জন্য আপনাকে টোটাল রিহ্যাবিলিটেশন থেরাপিতে যেতে হবে। এটা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, যে ক্ষেত্রে অপারেশনে যে প্রয়োজন হবে না। আপনাকে আনুমানিক 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ হসপিটালাইজড হয়ে আপনাকে রিহ্যাব থেরাপিতে যেতে হবে। যদি এই জাতীয় থেরাপি আপনি করতে পারেন, আশা করি আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন এবং যত দ্রুত সম্ভব, কারণ আপনার এই সমস্যা থেকে পা অবশ হয়ে যেতে পারে বা ফুড ড্রপ বা প্যারালাইসিস এই জাতীয় সমস্যা নতুন করে পরবর্তীতে দেখা দিতে পারে। আরেকজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এটা ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, আমি শুনতে শুনতে পাচ্ছেন, পাচ্ছি। বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, আমি উত্তরা থেকে বলছি। আমার বয়স হচ্ছে 50। আমার আজকে 7-8 বছর যাবত রিমোটিক আর্থ্রাইটিস। আমি অনেক চিকিৎসা অনেক কিছু করতেছি, কিন্তু আমার আমি কোনো সুফল পাচ্ছি না। আমি প্রায় প্রতিদিন 4টা করে স্যালাডিন খাই, তারপরে আর অন্যান্য অনেক ধরনের ওষুধ দিচ্ছি। এগুলি খাওয়ার পর আমি আরো উইক হয়ে যাচ্ছি দিন দিন। আমি দাঁড়াইতে পারি না বেশিক্ষণ, 10-15 মিনিট দাঁড়াইলে মনে হয় শুয়ে যাই। শুয়ে থাকলে আমার আরাম লাগে, কিন্তু আমি কোনো কাজ কাম করতে পারি না। আমি পা নাড়াইতে পারি না, আমি বসে নামাজ পড়তে পারি না। আমি টেবিলে বসে নামাজ পড়ি, চেয়ারে বসে নামাজ পড়ি। আপনার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা? সাজেস ডায়াবেটিস? অন্য কোনো সমস্যা নাই। আমার আছে, প্রেসার আছে। প্রেসার ওষুধ খান? হ্যাঁ, প্রেসারের জন্য আমি ওষুধ খাচ্ছি। আমার এখন প্রেসার নরমাল আছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার উত্তর আমি দিচ্ছি। এটা খুবই কমন একটা সমস্যা, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা এই রোগটা মহিলাদের বেশি হয়। এর আগে আমরা আরো বলেছি যে এটা একটা টোটালি জেনেটিক্যাল ডিজিজ। আপনার ইনহেরিটেন্স বংশগত আসতে পারে। এটা সাধারণত মহিলাদের এক্সপোজার হয়। তো এই রোগের যেটা হচ্ছে, এবং এইজটা সাধারণত 20-25-35 বছর বয়সে শুরু হয়, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ। জোড়ায় জোড়ায় ব্যথা হবে এবং এই রোগে আস্তে আস্তে মানুষ ডিসেবিলিটি হবে, যেটা আমরা বলছিলাম যে বাত ব্যথাজনিত পঙ্গুত্ব। এবং আমরা অনেক রোগী দেখেছি হাত আঙ্গুল একেবারে বেঁকে গিয়েছে, ডিফর্মড হয়ে বেঁকে গিয়ে এদিক সেদিক হয়ে যাওয়া। তখন কিন্তু যখন আঙ্গুল বেঁকে যায় তখন কিন্তু একটা গ্লাসও সে কিন্তু ধরতে পারে না। পাশাপাশি অন্য যে জোড়াগুলো আছে, যেমন লার্জ জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এবং কি ইভেন কি আপনার সেকেন্ডারি কার্টিলেজ স্পাইনের যে জয়েন্টগুলো, এগুলো কিন্তু ইনভলভমেন্ট হয় এবং আস্তে আস্তে রোগীর ডিসেবিলিটির দিকে চলে যায়। তো দর্শক, আপনার যে সমস্যাটা সালাজিন, এটা এই রোগের খুবই ভালো একটা ঔষধ। সালাজিন জাস্ট আপনার রোগটাকে থামিয়ে দিবে বা এটা গতি পরিবর্তন করে দিবে। এতে আপনার মানে ডাক্তার সাহেব যা দিয়েছে আপনি কন্টিনিউ করেন। ওষুধ দিয়ে এটা পুরোপুরি আপনি ভালো থাকতে পারবেন না। আপনাকে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা থেরাপিতে যেতে হবে। আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা কন্টিনিউ করেন। অবশ্যই সালাজিন থেকে কিছু সাইড ইফেক্ট হয়, এটা ডাক্তার সাহেবকে দেখালে, যাকে দেখাচ্ছেন উনি আপনাকে বারবার টেস্ট করে ওগুলা মেজার করবে। কিন্তু পাশাপাশি আপনাকে রিহ্যাবিলিটেশন যেতে হবে এবং এটা একটা প্রসিডিউর। এখানে ডিফারেন্ট টাইপ অফ থেরাপি ব্যবহার করতে হয়, বিভিন্ন ইকুইপমেন্টাল ব্যবহার আছে, বিভিন্ন এক্সারসাইজ আছে, বিভিন্ন ব্যায়াম আছে, যেগুলো আমরা বৈজ্ঞানিকভাবে করে থাকি বা হসপিটালাইজড করে কাজগুলো করতে হয়। পাশাপাশি আপনাকে জোড়াগুলা ভালো থাকার জন্য বিভিন্ন ইন্টারআর্টিকুলার থেরাপি দিতে হতে পারে, কিছু ভিটামিন বা ক্যালসিয়াম এগুলা সাপ্লিমেন্টও প্রয়োজন হতে পারে। তো আপনি এই জাতীয় ট্রিটমেন্ট যদি নিতে পারেন, আশা করি আরও ভালো থাকতে পারবেন। তবে এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ, আপনি ট্রিটমেন্ট নিলে ভালো থাকতে পারবেন। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন লাইনে? জি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলছি। জি, আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার সমস্যাটা হলো, আমি অ্যাপোলোতে টেস্ট করেছি, ওরা বলছে যে সার্ভিক্যাল মায়োপ্যাথি হয়েছে আমার। আচ্ছা, আপনাকে হাত পা অবশ লাগে? আমার ডান হাত এবং ডান পা, এই হাত পা অবশের মতোই মনে হয়। ঘাড়ের কি এমআরআই করেছিলেন? হ্যাঁ, এমআরআই ওখানেই করিয়েছিলাম। বয়স কত আপনার? আমার 43। আচ্ছা, তো ওনারা কি ট্রিটমেন্টের কথা বলেছে? ওরা আমাকে প্যারাসিস দেন কোয়াড্রিপ্লেজিয়া, এবং পাশাপাশি তার প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি আসতে পারে, অনেক যেটা আমরা ডিসেবিলিটি বলি, শারীরিক ডিসেবিলিটি হয়ে যাবে। রোগী তার কাছে হাঁটতে মনে হবে যে তার শরীরটা মানে কয়েকশো মণ ওজন, একটা বিল্ডিং নিয়ে সে হাঁটতেছে, এরকম তার কাছে মনে হবে। তো এইটার ট্রিটমেন্ট আসলে বিভিন্ন টাইপের। এটা অ্যাকর্ডিং টু এমআরআই বা কজ অফ ডিজিজ, যে কী কারণে হয়েছে মাইলোপ্যাথিটা,
সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্টে যেতে হয়। সাধারণত এক্ষেত্রে অনেক ক্ষেত্রে থেরাপি চিকিৎসাটা একেবারে আমি সাধারণত করতে চাই না শুরুতে, বিকজ সার্ভাইকাল মাইলোপ্যাথি হচ্ছে ওখানে যে কম্প্রেস থাকে কম্প্রেশনটা আগে রিলিজ করাটা জরুরি। অনেক সময় যদি আমরা থেরাপিউটিক ডিকম্প্রেশনে যাই, নন ইনভেসিভ যেহেতু আমরা কোনো সার্জারির মাধ্যমে করি না, সেক্ষেত্রে কিন্তু রোগী আরও খারাপ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় দর্শক, আপনার ওইখানকার ডাক্তাররা যদি আপনাকে কোনো অপারেশনের সাজেশন করে থাকে, ইউ মাস্ট ডু দিস, বিকজ অপারেশন আপনাকে ফার্স্ট করতেই হবে, দেন আপনাকে রিহ্যাবিলিটেশন বা থেরাপিতে যেতে হবে। এবং এইটার জন্য স্পেশালাইজড হসপিটাল এবং বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কখনো করা সম্ভব না। এবং যারা এই কাজে এক্সপোজার বেশি, দীর্ঘদিন এই অপারেশন এবং এই কাজগুলি করে আসছে যে সকল হাসপাতাল, তার মাধ্যমে আপনি করতে পারেন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন, উত্তরটা পেয়েছেন। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুমা আক্তার, আমার বয়স 45 বছর। জি। তো আমার ডিসেম্বর মাসের থেকে গাল ব্যথা ছিল, তো গাল ব্যথার জন্য ওষুধ খাওয়ার পরও কমেনি, তো ডাক্তার বলছে এমআরআই করতে। তো এমআরআই করে ডাক্তারের কাছে নিয়ে গেছি, এখন ডাক্তার রিপোর্ট দেখে বলে আমার কিছুই হয়নি, গাঁটটা সব ঠিক আছে। তোমার এই হাতের জয়েন্ট ব্যথা করে, হাতের জয়েন্টের ব্যথার থেকে আমার গাড়ে এসে পড়ে, এত ব্যথা উঠে। তারপর ডাক্তার বললো বাতের থেকে নাকি ব্যথা করে, ওষুধ দিলে 1 সপ্তাহ, ওষুধ খেয়ে দেখতে বললো এটা কিসের ব্যথা। আপনার কি প্রেসার আছে, হাই প্রেসার আছে? না না, আমার প্রেসার নরমাল। প্রেসার মেপেছেন, ওটাও নরমাল? হ্যাঁ হ্যাঁ। তো মাঝে মাঝে ঘাড় ব্যথা হয়, আবার হাতেও ব্যথা আসে? হ্যাঁ, হাতে যখন ব্যথা করে তখন হাতের ব্যথাটা না থাকলে গাড়ে এসে পড়ে, আবার গাড়ির ব্যথাটা না থাকলে হাতের জয়েন্টে এসে পড়ে, জয়েন্টে ব্যথা করে। এই ব্যথা শরীরের অন্য কোথাও যায়, পায়ে বা অন্য জায়গায়? হ্যাঁ, এই ব্যথাটা বা যে জয়েন্টের মধ্যে যে ব্যথাটা করে, এটা এই বাম হাতে আসে, আবার বাম হাতে আসলে পর আবার পা এসে পড়ে। জি, মানে আপনার কাছে মনে হয় হাঁটে এক এক সময় এক এক জায়গায় হাঁটে। জি, ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তর জেনে নিন। এটা ক্লিনিক্যালি বুঝে যাচ্ছে যে ফাইব্রোমায়ালজিয়া আমরা প্রায় রোগী পেয়ে থাকি, যে রোগীর কাছে মনে হয় রোগীর ব্যথা হাঁটে, একবার ডান হাতে যায়, একবার বাম হাতে, আবার একটা কমে আরেকটা বাড়ে, আবার হাঁটুতে চলে যায়। অনেক সময় অনেকগুলো জায়গায় জায়গায় ব্যথা হতে পারে। তো ফাইব্রোমায়ালজিক রোগীর আসলে এই জাতীয় সিমটম আসতে পারে। এছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস থেকে আসতে পারে। আপনার বিভিন্ন আর্থ্রাইটিস যেগুলো আমরা ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করতে হয়। তো সাধারণত ফাইব্রোমায়ালজিয়া মোর দ্যান 10 পয়েন্টে এই জাতীয় ব্যথা হতে পারে। এবং আপনার ওইসব জায়গায় টেন্ডারনেস পাবেন না। আবার এটা একটা ইম্পর্টেন্ট, যে আপনি চাপ দিলে যে ব্যথা পাবেন তা কিন্তু না। রোগীর কমপ্লেইন বেশি আসে, রোগী যখন বেশি হাঁটাহাঁটি করে তখন আবার কমে যায়, বা মুভমেন্টে থাকলে, বা যখন সে রাতে শুয়ে থাকে বা রেস্টে থাকে, তার কাছে মনে হয় যে ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো তারপরও এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে এটা আমি হয়তো আমার কাছে মনে হয়েছে। তো দর্শক, আপনার ডায়াগনোসিসটা যে ডাক্তার সাহেব দেখেছে উনি ভালো বলতে পারবে। আসলে আমার কাছে মনে হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া, যেহেতু এমআরআই কিছু পাওয়া যায় না, অবশ্যই ঘাড়ে কোনো সমস্যা নেই। তো আপনাকে ওই জাতীয় আগে হচ্ছে ডাক্তার সাহেবের মাধ্যমে আপনাকে কনফার্ম হন যে আপনার ডায়াগনোসিসটা কি। যদি ফাইব্রোমায়ালজিয়া হয় সেক্ষেত্রে থেরাপি ভিন্ন রকম হতে পারে, ট্রিটমেন্ট প্রসিডিউরও ভিন্ন হতে পারে। আর যদি আপনার আর্থ্রাইটিস হয় সেক্ষেত্রে আবার চিকিৎসা ভিন্ন। তো ডায়াগনোসিসটা খুবই জরুরি। আর যেহেতু হাই প্রেশার নেই, আরও আপনার জন্য ভালো, আপনি আপাতত একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, যেন উঁচু বালিশ ব্যবহার না করেন। আর পারলে না বালিশ ছাড়াই শোয়ার করেন, অভ্যাস করেন। এতে আমার মনে হয় কিছুটা ঘাড়ের সমস্যা কমে যাবে। আর অন্যান্য ক্ষেত্রে আপনি মুভমেন্ট করলে যদি ব্যথা কমে যায়, হাঁটা চলাফেরা রেগুলার করেন, বিভিন্ন এক্সারসাইজ, আপনার অ্যারোবিক এক্সারসাইজ আছে, যেমন হালকা দৌড়, একটু জোরে হাঁটা, এগুলো অনেক সময় উপকারে আসতে পারে। তো আশা করি একজন ডাক্তারের শরণাপন্নে আরও কনফার্ম করেন জি আপনার রোগটা কী রোগে আপনি ভুগছেন। জি, আমরা এতক্ষণ জানলাম যে বাত ব্যথা, প্যারালাইসিস, পঙ্গুত্ব, এগুলোর কারণ, ডায়াগনোসিস, চিকিৎসা। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যারা এখনো আক্রান্ত হয়নি বাত ব্যথায়, কিন্তু তারা প্রিভেন্ট করতে চাচ্ছে যে তারা যেন ভবিষ্যতে কখনো এতে আক্রান্ত না হয়, তারা কি করতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে কিছু বাত ব্যথা আছে যেটা আমরা না চাইলেও আসবেই, মানে এটা হচ্ছে হবেই। যেমন জেনেটিক্যাল ডিজিজগুলো, এটা কিন্তু রোগী না চাইলেও কিন্তু, বা রোগীর কারণে কিন্তু হয় না, এটা জেনেটিক্যাল ফ্যাক্টর আসতে পারে। আর কিছু আছে হয়তো আমাদের সাবধানতার অভাবে হয়, যে আমরা যেমন অনেকে দুটো বালিশ ব্যবহার করে, যে দুটো উঁচু বালিশ ব্যবহার করে, এটা সে একটু আরাম করার জন্য করে, সে কিন্তু জানে না সে ঘাড়ে একটা সমস্যা তৈরি করছে, যে আস্তে আস্তে, যেমন এক রোগী বলেছে যে সে তার সার্ভাইকাল মাইলোপ্যাথি। তো এই সার্ভাইকাল মাইলোপ্যাথির মতো মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি হতে পারে যে দুটো বালিশ ব্যবহার করলে। তো এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে আমরা
যদি বিশেষজ্ঞের মাধ্যমে বা বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এখন বিভিন্ন টিপস দেওয়া আছে যে আপনার বসা চলাফেরা অ্যাক্টিভিটি কাজকর্ম বা বিভিন্ন প্রসিডিউর কাজের ক্ষেত্রে কে কিভাবে কাজ করবে বা যে যেটি করুক না কেন সেখানে তাকে বৈজ্ঞানিক উপায়ে তাকে এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে, না হলে কিন্তু আপনার নিজেই একটা সমস্যা তৈরি করবে। এইদিকে ইম্পর্টেন্ট। আর যাদের আপনার ওজন বেশি হয়েছে তারা যেন ওজনটা কমিয়ে ফেলে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে বাত ব্যথা রোগীদের ওজন একটা বিশাল ফ্যাক্টর। তাদের ওজন বেশি বেড়ে গেলে তাদের এই সমস্যা কিন্তু আমরা যতই রিহ্যাব চিকিৎসার কথা বলি সে হয়তো কিছুদিন ভালো থাকবে, আবার তার ওজনের কারণে ব্যথা চলে আসতে পারে। তো এই দিকে আমাদের নজর দিতে হবে। আর ওজনের পাশাপাশি আমরা যেটা বলবো যারা বাচ্চাদেরকে অন্তত আমরা যেন খেলতে দিই। জি, এই প্রসঙ্গে ফিরে আসবো, একজন দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজা বলছিলাম ঢাকা থেকে। জি বলুন, আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমরা শুনতে পাচ্ছি দর্শক, সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার ওয়াইফের হাতের কবজিতে ব্যথা, ওই কাপড় টাপড় কিচ্ছু চিনতে পারে না। ওনার বয়স 33। আচ্ছা, এক কবজিতে না দু কবজিতে? এক কবজিতে, শুধু ডান হাতের কবজিতে। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? জি, ডাক্তার পায়ের হাতে বাটা পায়ের গুড়া ব্যথা করে। আচ্ছা, পায়ের তলায় মানে পা ফেলতে গেলে ব্যথাটা বেশি হয়? হ্যাঁ জি জি। আচ্ছা, আপনি কি এই জন্য ডাক্তার দেখিয়েছেন? একটা ডাক্তার দেখাইছিলাম, উনি নরমালি যে ব্যথার ওষুধ দিয়েছিল ওগুলো খাওয়াই দিয়েছিলাম, বাট কেন হচ্ছে বা কি কারণে হয়েছে এটা বলে নাই, এই তো? না না না। আচ্ছা, ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি, প্রশ্ন উত্তর শুনে নিন। ওনার ওয়াইফের যে সমস্যাটা, যেমন কবজি ব্যথা আর পায়ের তলায় ব্যথা, এবং পায়ের তলার ব্যথা এটা একেবারে কমন, প্লান্টার ফ্যাসাইটিস। হ্যাঁ, প্লান্টার ফ্যাসাইটিস। এবং আপনার মাধ্যমে রোগীদেরও যারা এই সমস্যা ভোগে, যে ঘুম থেকে উঠে সকালে পা ফেলতে গেলে খুব কষ্ট হবে, এবং যত হাঁটাহাঁটি করবে আস্তে 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 ব্যথাটা কমে যাবে। আবার যখন সে এক জায়গায় রেস্ট করলো বা বসলে, যে আমি বসে আছি, যখন আমি ফার্স্ট দাঁড়াতে যাব তখন পায়ের তলা ব্যথা করবে। দিস ইজ প্লান্টার ফ্যাসাইটিস। এর থেকে আস্তে আস্তে কিন্তু ক্যালকেনিয়াল স্পার হতে পারে, যে হাড় বেড়ে যেতে পারে পায়ের তলায়। তো এইটা একেবারে কমন, যেটা আমার মনে হয় ওয়াইফেরও একই সমস্যা উনি ভুগছে। পাশাপাশি আপনার রিস্ট জয়েন্টের পেইন অনেক কারণ হতে পারে, যেহেতু সে মহিলা মানুষ, তার পারিবারিক অনেক কাজ করতে হয়, যেমন মুচড়ানো টাইপের যে কাজ, যেমন কাপড় কাচা বা বিভিন্ন পাক শাকের কাজ, এতে কিন্তু রিস্টে বিভিন্ন ইনজুরি হতে পারে, যেমন ডিকোয়ারভেন্স সিনড্রোম। এটা আমরা প্রায়ই পেয়ে থাকি। রিস্টে আপনার বিভিন্ন আঘাত থেকে, ছোট ছোট মাইক্রো ইনজুরি থেকে হতে পারে, আর্থ্রাইটিস ডেভেলপ করলে হতে পারে। কিন্তু ওনার যেহেতু বয়স অত হয় নাই, মনে হয় ডিকোয়ারভেন্স থেকেই হতে পারে, বা অন্যান্য আর্থ্রাইটিস থেকেও কিন্তু রিস্টে ব্যথা হতে পারে। তো দর্শক, ওনাকে বলবো উনি যেন নরম সোলের জুতা ব্যবহার করে, মানে উনি যে জুতাটা ব্যবহার করে সেটা সফট হতে হবে, খালি পায়ে হাঁটা একেবারেই যাবে না, সবসময় জুতা ব্যবহার করতে হবে, যেখানেই যাক তাকে নরম সোলের জুতা ব্যবহার করতে হবে। আর পাশাপাশি আপনার এই রিস্ট এবং পায়ের তলায় কুসুম গরম পানিতে ডুবিয়ে কিছুদিন দেখতে পারে উনি। এতে যদি ইমপ্রুভ না হয় অবশ্যই ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, এবং ডায়াগনোসিস কনফার্ম করলে আপনি একটা সঠিক চিকিৎসা পেতে পারেন। সেই জন্য একজন বিশেষজ্ঞের শরণাপন্ন আপনাকে হতে হবে ওনাকে নিয়ে। জি, আমাদের সময় একদম সংক্ষিপ্ত। আপনি বলছিলেন প্রিভেনশন, বাচ্চাদের খেলার প্রসঙ্গে বাচ্চাদের কথা বলছি, যে বাচ্চাদেরকে আসলে খেলার পরিবেশটা করে দিতে হবে। কারণ এখন বাচ্চারা যদি না খেলে সারাদিন বাসায় থাকে, বা বাসায় থাকলেও তাকে খেলার মানে জায়গা দিতে হবে, বিকজ তাদের এখনই হচ্ছে গ্রোথ হওয়ার এইজ, তাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বেশি দরকার। আপনি যদি যত বাচ্চাকে আপনি মুভমেন্ট কম করতে দিবেন, তাহলে তার কিন্তু বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন শারীরিক সমস্যা সে ভুগবে। দেখা যায় যে 20-25 বছর বয়সী কোমর ব্যথা শুরু হবে, বা বিভিন্ন আপনার মাসেলস ব্যথা শুরু হতে পারে, বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার হতে পারে। এবং তাদেরকে আমাদের কিন্তু বাইরে যেতে দেওয়া, যেমন সূর্যের আলোতে ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু আমাদের এখনই করতে দিতে হবে। এবং আমাদের স্পেশালি যেহেতু তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আমাদের এখনই এই জিনিসে একটু মনোযোগ দিতে হবে। স্পেশালি যারা শহরে থাকে, যে সকল বাচ্চা, তারা যেন সবাই একটু, বাবা মা আমরা সচেতন হই, তো তাদের খেলার পরিবেশ করে দিই, তাদেরকে একটু অন্তত রোদে ঘুরতে দেওয়া বা বাইরে খেলার মাঠে যেতে দেওয়া। এগুলা না করলে কিন্তু এই যে তারা তো বড় হচ্ছে আস্তে আস্তে, এখন তো এক প্রকারের রোগী আছে, তাদের আরও যখন তারা সিনিয়র সিটিজেন হবে, বয়স বাড়বে,